দেখেন পৃথিবীর বড় বড় যে ক্লাবগুলো তাদের মাঠটা আসলে তাদের জন্য একটা দুর্গের মতো। তো আপনি যেমন নো ক্যাম্প, বার্নাবু বা এরকম জায়গায় গিয়ে প্রতিপক্ষের জন্য জিতে আসাটা একটা বিশাল ব্যাপার। আর এই জায়গাগুলো প্রতিপক্ষের খেলোয়াড়দের জন্য একটা কি বলবো আমি, মানে মরণ ফাঁদ। এই জায়গায় আর যাই হোক অভ্যর্থনা কারোর জন্য অপেক্ষা করে না। যেমন আমি যদি বার্নাবুর কথা বলি, একটা ছোট্ট কুইজ আপনাদের জিজ্ঞেস করি যে বার্নাবুর যারা মাদ্রিদিস্তা, রিয়াল মাদ্রিদের ফ্যান, তারা এই ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন প্রতিপক্ষের খেলোয়াড়কে স্ট্যান্ডিং ওভিয়েশন দিয়েছে, মানে উঠে দাঁড়ায় হাতে তালি দিচ্ছে তার সম্মানে। তার একজন খেলোয়াড়ের নাম ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা যখন বার্সেলোনার হয়ে খেলতেন, একবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এসে ম্যারাডোনার একক নৈপুণ্যে বার্সা জেতার পর ম্যারাডোনার উদ্দেশ্যে সব দর্শক উঠে দাঁড়ায় হাতে তালি দিয়েছিলেন। অনুমান করতে পারেন যে দ্বিতীয় খেলোয়াড়টা কে? আমি জানি আপনারা বেশিরভাগই ভাববেন যে এই দ্বিতীয় খেলোয়াড়টা মেসি, কিন্তু আসলে এই অনুমানটা ভুল। দ্বিতীয় খেলোয়াড়টা হচ্ছেন আমাদের রোনালদিনো গাউচো। হ্যাঁ, আমি যাকে বলি ম্যাজিশিয়ান ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড। মানে মানে আমরা তো ছোটবেলা থেকে ম্যাজিশিয়ান বলতে এই ম্যারাডোনা, পেলে, মেসি এ পর্যন্ত বলে অভ্যস্ত। কিন্তু আমি যদি আপনাকে বলি যে সারা পৃথিবীর আপনি যদি সর্বকালের সেরাদের ছোট্ট একটা তালিকা করেন, এই তালিকায় কিন্তু রোনালদিনোকে আপনার রাখতে হবে। আপনার দৃশ্যত মনে হবে যে ম্যারাডোনার মতো বা পেলের মতো বা মেসির মতো অ্যাচিভমেন্ট হয়তো এই লোকটার নাই, বা রোনালদোর মতো অ্যাচিভমেন্টও নাই, কিন্তু একটু তাকায় দেখেন মাত্র 4টা বছর। আমি রোনালদিনো সম্পর্কে যেটা বলি যে মাত্র 4টা বছর সময় পাইছে এই লোকটা নিজেকে দেখানোর, 2002 থেকে 2006। এই 4 বছর সে ইউরোপে সর্বোচ্চ ফর্মে ছিল। এই 4 বছরের ভিতরে সে 2টা লা লিগা জিতছে, একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, একটা বিশ্বকাপ জিতছে, একটা ব্যালন ডিওর জিতছে, আরেকবার ব্যালন ডিওর জেতার খুব কাছে চলে গেছিল। মানে 4টা বছরের ভিতরে সে নিজে বিশ্বকে নিজের পায়ে নামায় নিয়ে আসছে। দিস ইজ ম্যাজিশিয়ান। আমি সবসময় বলি যে ওই যে একটা জনপ্রিয় হিন্দি সিনেমার ডায়লগ, অক্ষয় কুমারের কি একটা সিনেমার ডায়লগ, যে 100 বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ু পাওয়ার দরকার নেই। আপনি একদিনও যদি ঠিকঠাক মতো বাঁচতে পারেন না, তাহলে 100 বছর আপনার নাম থাকবে। তো সেই কাজটা পৃথিবীতে করে দেখাচ্ছে একমাত্র খেলোয়াড়, সেটা হচ্ছে রোনালদিনো। এই যে হাসি মুখের ম্যাজিশিয়ান, বই যে বললাম 4টা বছরের মধ্যে সারা পৃথিবী জয় করে ফেলছে, এবং এমনভাবে জয় করছে যে তার অতীত এবং পরবর্তীকালের যে মানে বিশৃঙ্খল জীবনযাপন, কারাগার, তারপরে নানা রকম মাদক, নৈশ জীবন, সব কিছু মিলেও তার ওই 4 বছরকে মুছে ফেলতে পারে নাই। ওই 4 বছর এমন উজ্জ্বল হয়ে আছে, অনেকে 20 বছর 25 বছর ধরে ইন্টারন্যাশনাল ফুটবলে লড়াই করে ওই অর্জনটা করতে পারে না। সবচেয়ে বড় কথা যে মানুষের হৃদয় অতটা অর্জন করতে পারে না। রোনালদিনো আপনার জাগতিক যা জয় করছেন সেটা আপনি পরিসংখ্যান খুললেই দেখতে পাবেন, উইকিপিডিয়ায় দেখতে পাবেন, বা যে কোনো জায়গায় দেখতে পাবেন। কিন্তু মানুষের হৃদয় যেভাবে জয় করছেন তার ওই হাসি দিয়ে, এইটা আপনি আর কোথাও দেখতে পাবেন না। সঙ্গে রোনালদোর অবিশ্বাস্য স্কিল নিয়ে একটু পরের দিকে আলোচনা করি। আগে আমি জানি আপনারা যারা ফুটবল ভক্ত তাদের আসলে রোনালদিনোর কোনো গল্প জানতে বাকি থাকার কথা না। আমাদের রোনালদিনো একেবারে যখন পিচ্চি, মানে কতটুকু বলবো, 3-4 বছর বয়স, তখন থেকেই সে ফুটবলটাকে তার পায়ে পোষা কুকুরের মতো বানায় ফেলছিল। রোনালদিনোর বাবা একটা জাহাজ কারখানার, মানে ওই যে জাহাজের করে না আপনার, কি বলে আমাদের চিটাগাঙে যে ডকইয়ার্ডগুলো আছে, ওই ডকইয়ার্ডে চাকরি করতেন, আর উইকেন্ডে একটা ফুটবল ক্লাবে নৈশ প্রহরীর কাজ করতেন। খুব ফুটবল ভক্ত ছিলেন, গ্রেমিওর খুব ভক্ত ছিলেন। তো রোনালদিনোর বড় ভাই রবার্তো মূলত প্রথম ফুটবলে যায় এই ফ্যামিলি থেকে, এবং রবার্তো গ্রেমিও কিন্তু ব্রাজিলের খুব বড় ক্লাব ব্রাজিলের। তো রবার্তো হচ্ছে গ্রেমিও দলেই সুযোগ পেয়ে যায়। তখন রোনালদিনোর বাবা প্রায় বলতেন যে রবার্তো ভালো খেলে, কিন্তু আসল ভালো খেলাটা তোমরা এখনো দেখোনি, আসল ভালো খেলাটা অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে আমার ছোট ছেলেটা। তো সেই ছোট ছেলেটা গ্রেমিওর হয়ে বা বার্সেলোনার হয়ে বা ব্রাজিলের হয়ে সারা পৃথিবীর জাদু দেখানোর আগেই দুর্ভাগ্যক্রমে ওই ভদ্রলোক পৃথিবী ছেড়ে চলে গেলেন। রোনালদিনোর বয়স তখন মাত্র 8 বছর। সেই দিনটা স্মৃতিচারণ করতে গিয়ে রোনালদিনো বলছেন যে সেই দিন ওনার ভাইয়ের জন্মদিন ছিল, 18তম জন্মদিন। তো উনি পিচ্চি রোনালদিনো বাসায় ঢুকে দেখে বাসাভর্তি লোকজন, অনেক লোক। সে ভাবছে এবার বোধহয় ভাইয়ার 18তম জন্মদিন, এই জন্য অনেক লোক দাওয়াত দেওয়া হয়েছে। সে খুব আনন্দের সঙ্গে দৌড়ায় ভিতরে ঢুকছে, কিন্তু ভিতরে ঢুকে দেখে সবাই মুখ কালো করে দাঁড়ায় আছে,
ও ঠিক বুঝতেছে না যে কি হয়েছে। তখন রবার্তো ওর কাছে ডাকে নিয়ে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে, রোনালদো, ওর নাম তো আসলে রোনালদো, বাবা আর নাই। তো ও না এটা ঠিক বুঝে উঠতে পারে নাই, 8 বছর বয়সী রোনালদিনো এই কথাটার অর্থ বুঝে উঠতে পারে নাই। পরবর্তীকালে বহু পরে এসে রোনালদিনো উপলব্ধি করছে যে ওর বাবা আর কখনোই ওরে হাত দিয়ে ধরে ফুটবল মাঠে নিয়ে যাবে না, ওর বাবা আর কখনোই বলবে না যে তোমার পৃথিবীটা জয় করতে হবে হাসি দিয়ে। রোনালদিনো সারা জীবন যা করছেন এই কথাটা সবসময় মাথায় রাখছেন যে ফুটবল দিয়ে, টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে পৃথিবী জয় করা যায় না, পৃথিবী জয় করতে হয় হাসি দিয়ে। সেই জিনিসটা শত দুঃখ কষ্ট দারিদ্র পীড়িত একটা পরিবারে জন্ম হয়েছিল। মূলত এরপরে রবার্তো তাকে টেনে নিয়ে গেছে বাবার মতো করে, বড় ভাই 10 বছরের বড়, তো সে ছোট ভাইটাকে টেনে নিয়ে গেছে। রোনালদিনোকে পেশাদার ফুটবলের সঙ্গে পরিচয় করে দেওয়া, রোনালদিনোকে আস্তে আস্তে টেনে তোলা, এই পুরো কাজটাই কিন্তু বড় ভাই রবার্তো করলেন। দেখেন একেবারে শেষ দিকে এসে আমরা যখন গল্প করব যে কারাগারে রোনালদিনো, সেই জায়গায়ও আপনি দেখবেন যে তার মাথার উপর ছায়া হয়ে ওই রবার্তো আছেন। তো তার আগে আমরা দেখি রবার্তো তাকে কিভাবে প্রফেশনাল ফুটবলে নিয়ে আসলেন। রোনালদিনো তখন এই যে পেশাদার ফুটবল বা জাতীয় দল এগুলো নিয়ে কোনো ভাবনাই নাই। অ্যাকচুয়ালি এই ছেলেটার মাথায় এসব জিনিসটাই, তার কাছে ফুটবল হচ্ছে একটা আনন্দের বিষয়। ফুটবল জিনিসটা তার একটা কুকুর ছিল বম নামের, ওই বম কুকুরটাও যেমন তার একটা পোষা সঙ্গী, ফুটবলও তাই। ওই ফুটবলটারে নিয়ে আনন্দ করতেছে, মাথার উপর দিয়ে মেরে দিচ্ছে, কখনো ওইটা নিয়ে ডিগবাজি খাচ্ছে, ওইটা নিয়ে গড়াগড়ি খাচ্ছে, ওইটার উপর দিয়ে দৌড়াচ্ছে। মানে ফুটবলটা তার কাছে প্রফেশনাল খেলার কোনো জিনিস না, এইটা দিয়ে যে কিছু একটা অর্জন করা যায়, এটা দিয়ে যে টাকা পাওয়া যায়, এইসব চিন্তা অনেক দূরের ব্যাপার। সে 12-13 বছর বয়স হয়ে গেছে, কারণ আজকের একটা 12-13 বছর বয়সের ছেলে কিন্তু রীতিমতো এইসব জিনিস বোঝে। যে আর্জেন্টিনা ব্রাজিলের ছেলেরা তো আরও বেশি, যে এ করে বিশ্বকাপ জেতা যায়, অমুক তমুক। রোনালদিনোর মাথায় এসব কিচ্ছু নাই, তার কাছে শুধু আনন্দ করো এবং ফুটবল নিয়ে হইচই করো। তো বড় ভাই একদিন বলল যে চল তোরে গ্রেমিওতে নিয়ে যাই, গ্রেমিওর একাডেমিতে। গ্রেমিওর যুব দলে খেলতেছে, তো এরপর গ্রেমিওর যুব দলের খেলতে খেলতে হঠাৎ করে তারে ওইখানে স্কিল দেখে ব্রাজিল আন্ডার-17 দলে ডাকা হলো। এই প্রথম ফিল করলো যে সে নতুন একটা দুনিয়ায় ঢুকতেছে। সে নিজে বলছে যে যখন সে ওই আন্ডার-17 হয়ে ব্রাজিল কনফেডারেশনসের লবি দিয়ে হাঁটে যাচ্ছে, তখন দুপাশে দেখতেছে রোমারিওর ছবি, দুঙ্গার ছবি, রিভালদোর ছবি, পেলের ছবি। সে তখন বুঝতেছে যে অন্য একটা মায়াবী দুনিয়ায় সে ঢুকতেছে। তারপরেও সে বুঝতেছে না যে হোয়াট টু ডু উইথ দ্য ফুটবল। সেই জিনিসটা সে প্রথম উপলব্ধি করলো হচ্ছে 1994 সালে। 1994 সালে এবার সে সবার সঙ্গে বসে, রবার্তো সহ সবার সঙ্গে বসে গ্রেমিওর একাডেমিতে খেলা দেখতেছে, বিশ্বকাপ খেলা, বিশ্বকাপ ফাইনাল ইতালির বিপক্ষে ড্র হয়ে গেল। সেই পেনাল্টি শ্যুট আউটে লাস্ট মিসটা যখন রবার্তো বাজ্জিও করলো, পুরো ব্রাজিল ভেঙে পড়লো রাস্তায়, এবং শেষ পর্যন্ত দুঙ্গার হাতে ওই ট্রফিটা। এইবার প্রথমবারের মতো রোনালদিনো উপলব্ধি করলো যে কিছু একটা তার অ্যাচিভ করার আছে জীবনে। এই যে ফুটবল নামের পোষা প্রাণীটা তার সঙ্গে আছে, এইটারে দিয়ে তাকে নতুন কিছু একটা করে দেখাতে হবে। ওই যে হলুদ শার্টটা যেটা পরে দুঙ্গা মাথার উপরে ট্রফি তুলে ধরছে, ওই হলুদ শার্টটা তার পরতে হবে। ওই যে ব্রাজিল দল, ওই ব্রাজিল দলের হয়ে তার খেলতে হবে, এবং ওই ট্রফিটা তার হাতে চাই। এই যে প্রথম জীবনে একটা টার্গেট ঢুকে গেল, এবং ভেরি নেক্সট ইয়ার সে হচ্ছে গ্রেমিও মূল দলে ডাক পেয়ে গেল। মজার মানে দুঃখের ব্যাপার হচ্ছে যে গ্রেমিও মূল দলে রোনালদিনো যেবার প্রথম ডাক পেল, সেই বছরই ইনজুরিতে পড়ে রবার্তোর ক্যারিয়ার, মানে ওর যে বড় ভাই রবার্তোর ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, এবং রবার্তো ওই সিজন থেকে আর কখনো খেলতে পারে নাই। ফলে ওর যে আজীবনের স্বপ্ন ছিল যে দাদার সঙ্গে কোনো একদিন মাঠের একসঙ্গে খেলবে, সেটা আর হয়নি। কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটল। গ্রেমিও প্রি সিজন ম্যাচ হিসাবে তার প্রথম ম্যাচ খেললো ইন্টারন্যাশনালের বিপক্ষে। ইন্টারন্যাশনালও ব্রাজিলের অনেক বড় দল। ইন্টারন্যাশনালের হয়ে কে মাঠে নামলেন? বিশ্বাস করেন ওই ম্যাচ খেলতে নামছিলেন দুঙ্গা, বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তো রোনালদিনো বলতেছেন যে উনি এখনো চোখ বুঝলে সেই দৃশ্যটা দেখতে পান যে ডিফেন্সিভ মিডফিল্ডার দুঙ্গারে উনি কাটায় চলে যাচ্ছেন,
আর দুঙ্গা হা করে দেখতেছে এতটুকু একটা পিচ্চি রবারের মতো একটা শরীর নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, বলের উপর দিয়ে কেমন যেন ইসের মতো আপনার ওই যে উচ্চাঙ্গ নৃত্যের মতো করে নাচতে নাচতে আগায় যাচ্ছে। দুঙ্গাও পরবর্তীতে ওই স্মৃতিচারণ করছেন যে প্রথম দেখাতেই আমি অবশ হয়ে গেছি যে এরকমভাবে একটা ফরওয়ার্ড কিভাবে আগাতে পারে। এবং রোনালদিনো ফিরে দেখতেছেন যে এই সেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, আমারও এই লোকের মতো বিশ্বকাপ ধরতে হবে। মানে ওই দিনটা ঠিক হয়ে গেল যে রোনালদিনো কোথায় যাবেন। এর পরের জীবনটা একবারে সিনেমার মতো বদলাতে শুরু করলো। গ্রেমিওতে যেমন দ্রুত সাকসেস পেয়েছেন, এরপর পিএসজির স্কাউটরা, পিএসজির নাম আপনারা জানছেন এই পরবর্তীকালে মেসি, এমবাপ্পে এদের কল্যাণে, কিন্তু পিএসজি কিন্তু সেই 2001-2 সালের দিকেই চেষ্টা শুরু করছে ওই তেলের টাকায় বড় ক্লাব করার। সেই সময় তারা রোনালদিনোরে পিক করে আনলো ইউরোপে। এই হচ্ছে ইউরোপে আসা হলো। পিএসজির হয়ে মোটামুটি রোনালদিনো খেলা দেখাচ্ছিলেন, কিন্তু আসল ম্যাজিকটা শুরু হলো হচ্ছে 2002 সালে। 2002 সালে স্কলারি একটা অভাবনীয় কাজ করলেন। সে সময় মারাত্মক ইনফর্ম এবং পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার রোমারিও তখন দারুণ ফর্মে, আগের বিশ্বকাপেও দারুণ খেলে আসছে, কিন্তু উনি স্কলারের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে মতান্তর হলো। এইসব নিয়ে আলাদা আরেকদিন কথা বলা যাবে যে কী কী নিয়ে মতান্তর হয়েছিল, ফলে রোমারিওরে বাদ দিয়ে দিলেন। এই নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত অনুরোধ করছেন স্কলারিরে যে আপনি দয়া করে রোমারিওরে দলে নেন। স্কলারি কথা শোনেন নাই। স্কলারি কী করলেন, রোমারিওর বদলে একটা বাচ্চাকে দলে রাখলেন। সেই বাচ্চাটা হচ্ছে রোনালদিনো গাউচো। এই রোনালদিনো গাউচো, হ্যাঁ 2002 বিশ্বকাপ আমরা মনে রাখবো রোনালদো ফেনোমেনন, রিভালদো বা অন্যদের ম্যাজিকের কারণে, কিন্তু আপনি কি বলতে পারেন যে রোনালদিনোর ম্যাজিকটা আপনার একটু মনে থাকবে না? ওই যে মাথার উপর দিয়ে বল পাঠায় দিয়ে তারপর আবার রিসিভ করে সেইটার দুর্দান্ত এক কিক করে গোল করে ফেলা, এই জিনিসটা আপনি জীবনেও ভুলতে পারবেন? ওইটা রোনালদিনোর বিশ্বকাপও ছিল। রোনালদিনো এই প্রথম আসলে বিশ্বের সামনে দেখায় দিল যে তার ওই উঁচু দাঁতের যে হাসিটা, এই হাসিটা দিয়ে সে জয় করতে আসছে। এবং বিশ্বকাপে এই যে তার ট্রেলারটা বুঝে ফেললো বার্সেলোনা 2003-এ তারে নিয়ে আসলো। এইখানে একটা ইতিহাসের পর্ব আপনাকে খেয়াল করতে হবে যে বার্সেলোনাতে তখন একটা অন্ধকার যুগ চলতেছে। বার্সেলোনা কিন্তু মানে রিয়েলিটি হচ্ছে আমি মারাত্মক বার্সা ফ্যান, তারপরেও রিয়াল মাদ্রিদের সঙ্গে যদি আপনি তুলনা করেন অর্জনের দিক থেকে রিয়াল মাদ্রিদের চেয়ে শত শত বছর পিছায় আছে। তারপরেও আজকে যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী বা মনে হয় অ্যাচিভমেন্টের কাছাকাছি আছে, এই পুরো জিনিসটা শুরু হয়েছিল 2003-4 থেকে। এবং সেই শুরুটা কে করছিলেন জানেন? এই রোনালদিনো একা হাতে বার্সেলোনাকে একটা অন্ধকার জগৎ থেকে তুলে এনে একেবারে টপ লেভেলে নিয়ে আসছেন। কি করছেন? 2003 থেকে 2006 এই মাত্র 3 বছরের পিরিয়ডে তিনি বার্সেলোনাকে 2টা লা লিগা জিতেছেন, একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, একটা কোপা দেল রে জিতেছেন। মানে মাত্র 3 বছরের ভিতরে 4টা বৈশ্বিক ট্রফি জিতেছেন বার্সেলোনাকে। দীর্ঘকাল পরে বার্সেলোনা কোনো ট্রফি জিতছে এবং বার্সেলোনা হঠাৎ করে বিশ্বমানের দল হয়ে উঠছে। এরপরে সেই লিগাসি ধরে রেখে মেসিরা পরবর্তীকালে টানা 3টা ইউসিএল জিতেছেন, অমুক তমুক, কিন্তু সব কিছু শুরু হয়েছে সেই রোনালদিনোরে দিয়ে। রোনালদিনো একটা অধ্যায়ের শুরু করে দিচ্ছেন এবং সেই সঙ্গে রোনালদিনোর ম্যাজিক। এইবার একটু রোনালদিনোর ম্যাজিকের কথাটা বলতে হবে, কারণ এতক্ষণ তো বারবার বলতেছি যে অন্য এক গ্রহ থেকে আসা ম্যাজিক। সে ম্যাজিকটা আসলে কি? একটা হচ্ছে যে আপনারা যারা কম বয়সী তারাও ইউটিউবে দেখছেন, আর যারা নিতান্ত আমাদের বয়সে তাদের তো আসলে মনেই আছে যে ম্যাজিকগুলো কী কী। তারপরেও একটু কষ্ট করে এই ভিডিওটা শেষ করে ইউটিউবে কয়েকটা টার্ম সার্চ করেন। প্রথমেই সার্চ করেন রোনালদিনো ইলাস্টিকো জিনিসটা কি? শব্দটার ভিতরে টের পাচ্ছেন যে রাবারের মতো কিছু একটা। হ্যাঁ, বল নিয়ে এই যে হেলে দুলে রাবারের মতো সেকেন্ডের ভেতরে কয়েকবার এরকম নিজের শরীরটারে পাকায় ফেলা, এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এইটা একমাত্র সম্ভব আপনি যদি অলিম্পিকে জিমন্যাস্টিক্স দেখেন, ওই যে আর্টিস্টিক জিমন্যাস্টদের যেরকম করতে দেখেন সেই ঠিক সেরকম। আমরা গ্রাম বাংলায় এটারে বলতাম বডি ডজ দেওয়া। বডি ডজ জিনিসটা যে কত মোহনীয় হতে পারে এটা আপনি রোনালদিনোকে না দেখলে বুঝবেন না, জাস্ট একটু দেখে নেন। এরপরে ধরেন রোনালদিনোর ফেইন্টটা কি? ওই যে রোনালদিনোর যখনই কেউ ব্লক করতে আসতেছে সামনে থেকে ডিফেন্ডারের 2 পায়ের ফাঁক থেকে বল পাঠায় দেওয়া, রোনালদিনোর ফেইন্ট। এরপরে আছে নো লুক পাস। আমার কাছে এটা সবচেয়ে অবিশ্বাস্য মনে হয়। রোনালদিনো ড্রিবল করতে করতে আগাচ্ছে, তার 3 পাশ থেকে ডিফেন্ডাররা ঘিরে ধরছে, ঠিক সেই সময় সে কী করলো, হঠাৎ করে বাম পা দিয়ে একেবারে রং সাইডে কোনো একটা পাস দিয়ে দিলে, সে তাকায় আছে ডান দিকে, রং পাস দিলে হচ্ছে বাম দিকে। কারে দিল সেটা তার চোখ দেখে শরীর দেখে বোঝার কোনো উপায় নাই। এরকম দৃশ্য আমাদের দর্শক ক্যারিয়ারে বহুবার দেখছি এবং একই সঙ্গে দেখছি যে কীরকমভাবে ডিফেন্ডাররা হতভম্ব হয়ে তাকায় আছে যে কোমা
কোথায় ভাবছি আর কোথায় গেল বল। এবং বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করেন, বল যাকে দেওয়া হয়েছে সেও হতভম্ব হয়ে যেত, সেও ঠিক মতো রিসিভ করতে পারতো না। মানে রোনালদিনোর সঙ্গে খেলাটাও কিন্তু একটা কঠিন কাজ ছিল, ওইটাও কিন্তু সহজ কাজ ছিল না। এছাড়া ধরেন ওই যে আপনার ওভার দ্য হেড ড্রিবল, তারপরে বাকিগুলো তো আপনারা আসলে নিজেরা জানার কথা। ওভার দ্য হেড ড্রিবলটা তো 2002 বিশ্বকাপেও করে দেখাচ্ছেন, ওই যে মাথার উপর থেকে বল পাঠায় পরে আবার নিজে গিয়ে রিসিভ করা। ম্যাজিক আর ম্যাজিক। আমি সবচেয়ে অবাক হয়ে থাকতাম হচ্ছে যে তার পায়ের সঙ্গে বল কি করে লেগে থাকে। মানে সাধারণত মেসির ক্ষেত্রে যেটা হয়, যে মেসির ক্ষেত্রে হচ্ছে মেসি বল পুশ করে না, কিন্তু মেসির একটা পায়ে বল লেগে থাকে। কিন্তু রোনালদোর ক্ষেত্রে আমি অদ্ভুত দেখতাম যে রোনালদোর আসলেই মনে হতো বলটা কুকুরের মতো, ছোট আদরের কুকুর থাকে না যে পায়ে পায়ে দৌড়াচ্ছে, ওরে দেখে মনে হতো যে ওর মতো দৌড়াচ্ছে, বল বলের মতো দৌড়াচ্ছে, বলের কিছু একটা বলে দিছে, বল ওর কথা শুনে দৌড়ায় যাচ্ছে। এই জিনিস আমি পৃথিবীতে আর দেখি নাই। দেখেন জিনেদিন জিদানের ম্যাজিকও আমি দেখছি, কিন্তু এই জিনিস আর দেখি নাই। ম্যারাডোনা বলেন, মেসি বলেন, আর কারোর ভিতরে নাই। এই যে ম্যাজিক, এই ম্যাজিক কি করলো? এই ম্যাজিক কয়েকটা প্রজন্ম তৈরি করলো। একটা প্রজন্ম বিভিন্ন স্তরে সেই প্রজন্মটা তৈরি হলো। প্রথমে বলে লা মেসিয়ার একাডেমিতে সে একটা মানে ম্যাজিকের একটা শুরু করলো। তার ফুটবল দেখে একাডেমির ছেলেপেলেরা তো প্রায় বার্সেলোনার খেলা দেখতে আসতো, প্র্যাকটিস দেখতে আসতো। তার ওই ম্যাজিক দেখে একাডেমির এক ঝাঁক বাচ্চার ভেতরে তৈরি হলো এই ম্যাজিশিয়ান হব এই স্বপ্ন। তখন একদিন রোনালদিনোকে একাডেমি থেকে বলা হলো যে আপনি একদিন আসেন, একটু বাচ্চাদের খেলা দেখেন, এখান থেকে 2-4টা বাচ্চা আগামী কয়েক সিজনের ভিতরে মূল দলে আসবে। রোনালদিনো গেলেন, গিয়ে উনি দেখতেছেন বাচ্চাদের খেলা, জাভি খেলতেছে, ইনিয়েস্তা খেলতেছে, পিকে খেলতেছে, সবার খেলা দেখতেছেন। এর ভিতরে হঠাৎ করে একটা ছেলে ওনার খুব নজর কাড়লো। মাঝ মাঠে বল পেয়ে ছেলেটা কীরকম অদ্ভুত ড্রিবল করতে 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 প্রচণ্ড গতিতে ঢুকে গেল হচ্ছে প্রতিপক্ষের বক্সে, ঢুকে দুর্দান্ত শটে গোল করে ফেললো। রোনালদিনো ছেলেটাকে ডেকে কথা বললেন, মাথায় হাত বুলায় দিলেন, জড়ায় ধরলেন। এই ঘটনার 2 থেকে 3 দিন পরে স্পেনের একটা পত্রিকা আসছিল রোনালদিনোর সাক্ষাৎকার নিতে। তো রোনালদিনোকে ওই সাংবাদিক জিজ্ঞেস করতেছেন যে আপনি তো এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়, দ্বিতীয় সেরা কাকে মনে করেন? তখন রোনালদিনো বলতেছেন যে আমি যে বিশ্বের সেরা খেলোয়াড় এটাকে আপনাকে কে কনফার্ম করলো? তো বললো আমরা তো চোখের সামনে দেখতেছি। বললো আপনারা কিচ্ছু দেখেন নেই, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় তো দূরে থাকে, আমি বার্সেলোনারও সেরা খেলোয়াড় না। তখন সাংবাদিক অবাক হয়ে গেছে যে তার মানে? তো বললো বার্সেলোনার না, বিশ্বের সেরা খেলোয়াড় এই মুহূর্তে লা মেসি একাডেমিতে, আমি দেখে আসছি 3 দিন আগে। সেই ছেলেটা আগামী বছর আমার সঙ্গে খেলবে, তখন মাঠে আসবেন, দেখবেন যে বিশ্বের সেরা খেলোয়াড় কাকে বলে। হ্যাঁ, লিওনেল মেসিকে এইভাবে রোনালদিনো প্রমোট করছেন। শুধু প্রমোট করেন নাই, লিওনেল মেসির জন্য উনি বাবার মতো একটা রোল প্লে করছেন মাঠের মধ্যে। একেবারে আক্ষরিক অর্থে মেসির জীবনের প্রথম প্রফেশনাল যে গোলটা, ওই গোলটার পাস দিছিলেন রোনালদিনো। এবং সেই গোলের পরে বাচ্চা মেসি রোনালদিনোর কাঁধে উঠে যেভাবে মানে আনন্দ করতেছে দুজনই। এবং রোনালদিনোর মুখটা যদি তখন আপনি দেখেন, যে তৃপ্তি তার মুখের ভিতরে, মনে হচ্ছে যে নিজের সন্তানের আনন্দে আনন্দ পাচ্ছে। এই একই অবস্থা সে কিন্তু ধরে রাখছে 2005 থেকে 2008 পর্যন্ত। রোনালদিনোর ভিতর ফর্ম হারায় ফেলছিলেন, সে প্রসঙ্গে পরে আসতেছি, কিন্তু সে মেসিরে গাইড করা, মেসিরে একটু একটু করে কোলে করে বড় করে তোলা, একটু একটু করে ম্যাজিক শেখানো। মেসি তার সারা জীবন ধরে এটা বলতে পারেন নাই, বারবার সাক্ষাৎকারে বলছেন যে তার ভিতরে যে ম্যাজিকটা আছে এটা আসলে একটা বড় অর্থে রোনালদিনোর লিগাসি। যদিও রোনালদিনো খুব মজা করেন এই বিষয়ে, তারা প্রশ্ন করলে উনি বলেন যে না, মেসিরে আমি একটা জিনিসই শিখাইছি, সেটা হচ্ছে পর্তুগিজ ভাষা। সেটাও খালি শেখাইনি, মেসির কাছ থেকে আবার আমি স্প্যানিশটা শিখছি। এছাড়া ফুটবল ওরে আমি শিখাইতে পারিনি, ও তো ঈশ্বরের কাছ থেকে শিখে আসছে। কিন্তু আসলে কথাটা তা না। আসলে হচ্ছে মেসির ভিতরে আমরা যে জিনিসটা দেখি, এই যে মেসি 8টা ব্যালন ডিওর জিতছে, 3টা UCL জিতে এসছে, বার্সেলোনারে বিশ্বকাপ জিতছে, কোপা জিতছে 2টা, কত কি জিতছে, কতগুলো ফাইনাল খেলছে। এগুলো আসলে জন্মটা হয়েছে, বীজটা বুনে দিচ্ছেন রোনালদিনোর ম্যাজিক দেখে মেসি বড় হয়েছেন। শুধু মেসির কথা বললে ভুল হবে, আমি বলবো ব্রাজিল, স্পেন এবং বার্সেলোনা, এই 3টা জায়গায় কয়েকটা প্রজন্ম গড়ে উঠছে রোনালদিনোর কারণে। দেখেন, লিগাসির কথা যদি বলি, যে ফুটবল লিগাসি কাকে বলে, কার ফুটবল লিগাসি কতটুকু, সেই বিচার যদি আমারে করতে বলেন, তাহলে পেলে, ম্যারাডোনা, ডি স্টেফানো, জর্জ বেস্ট, ক্রুয়েফ, এমনকি মেসির চেয়েও আমি আগায় রাখবো রোনালদিনোকে। পৃথিবীর যতজন তরুণ খেলোয়াড় এই বাকি যে গ্রেডদের কথা বললাম তাদের দেখে ম্যাজিশিয়ান হতে চাইছে, তার চেয়ে বেশি তরুণ খেলোয়াড় একা রোনালদিনোকে দেখে ম্যাজিশিয়ান হতে চাইছে। বিশ্বাস করেন, এটা সত্যি কথা। আজকে 94 সালে যে ব্রাজিল তার
বিউটিফুল ফুটবল জগবনিত হারায় ফেলতে ধরছিল, সেই জগবনিতকে আবার তরুণদের কাছে ফিরে নিয়ে আসছিলেন রোনালদিনো। আজকে নেইমারদের যে প্রজন্মটাকে আপনি দেখছেন, যে প্রজন্মটা আবার সুন্দর ফুটবল খেলছে, এই প্রজন্মটা আবার এই সুন্দর ফুটবলের উৎসাহটা পেলো কোথায়, প্রেরণাটা পেলো কোথায়? ওই রোনালদিনোর মধ্যে। ওই রোনালদিনোরে দেখেই তারা বুঝছে যে বিউটি দিয়েও পৃথিবী জয় করা যায়। আবার বার্সেলোনার দিকে তাকান, বার্সেলোনার জাভি, ইনিয়েস্তা, মেসি থেকে শুরু করে মুনির পর্যন্ত, এরা যে ম্যাজিক দেখাইতে চাইছে, এরা যে ম্যাজিক করতে চাইছে পৃথিবীতে, এটা একটা লোককে দেখে ওই বার্সেলোনায় বসে রোনালদিনো ম্যাজিক করতেছেন। আবার স্পেনের একটা প্রজন্ম, ওই জাভি, ইনিয়েস্তা, এরা তো স্পেনের প্রজন্ম, এরা স্পেনেও ওই ম্যাজিকটা করছে ওই লোকটার কারণে। এই লোকটার যে ফুটবল লিগাসি, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু ওই যে বারবার বলি, মাত্র 4টা বছর, 2002 বিশ্বকাপ থেকে শুরু, 2006 বিশ্বকাপের শেষ, এর মাঝখানে যা অর্জন করে ফেলছেন। 2006 বিশ্বকাপে যখন রোনালদিনো গেলেন জার্মানিতে, তখন সারা পৃথিবী তাকায় ছিল তার দিকে, যে এবার বোধহয় আরেকটা কিছু হয়ে যাবে, আরেকটা বিশ্বকাপ জিতবে ম্যাজিশিয়ান, আরেকবার ব্যালন ডিওর জিতবে, আরেকবার সে পৃথিবীর সেরা হবে। কিন্তু না, ততদিনে রোনালদিনোরে নৈশ জীবন গ্রাস করে ফেলাইছে ওই নারী, ওই ড্রাগ, ওই রাতভর পার্টি, এই সব কিছু গ্রাস করে ফেলেছে। ব্রাজিলের অনেকগুলো তারকা খেলোয়াড় যার অসীম সম্ভাবনা নিয়ে আসছিল, পাতো বলেন, রবিনহো বলেন, আরও অনেকের নাম মনে করতে পারতেছি না, এরা মূলত সবাই এই নৈশ জীবনের কাছে শেষ হয়ে গেল। এই ড্রাগ, এই নারী এবং এই নৈশ পার্টি লাইফ, এটা করতে গিয়ে শেষ হয়ে গেছে। এবং 2006-এই আসলে রোনালদিনো এটাতে আসক্ত হয়ে গেছেন। ফলে 2006 সাল ছিল হচ্ছে তার জন্য অভিশাপের এক বছর। একদিকে সব জিতে শেষ করে আসছেন, মেসি কেবল জেতা শুরু করছে, ওইদিকে মেসির অভিষেক হলো আর্জেন্টিনার হয়ে, মেসি অভিষেক দেখাতে, ম্যাজিক দেখাতে শুরু করছেন, আর রোনালদিনো ঠিক সেই বছরই ফুরায় গেলেন। 2006 বিশ্বকাপে একটা গোল তো দূরে থাকে, একটা অ্যাসিস্টও করতে পারেন নাই, একটা বোধহয় নিজের মতো করে কি পাসও দিতে পারেন নাই, মানে আক্ষরিক অর্থে ফ্লপ। এবং এরপরে 2008 পর্যন্ত বার্সেলোনায় ছিলেন। সে সময় মেসি এতো বা ছোটরাও উঠে আসতেছে, সবাই রোনালদিনোরে পিতার মতো সম্মান করছে, কিন্তু রোনালদিনো আর নিজেকে ফিরে পান নাই। এরপর মিলানে গেছেন, তারপরে বিভিন্ন ক্লাব ঘুরে অবশেষে অবসর নিয়ে ফেলছেন। ফুটবল ছাড়ার পরে রোনালদোকে বিভৎস একটা জীবন কাটাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেসব অপরাধ এবং অন্যায়ের সঙ্গে জড়ায় পড়ছিলেন, তাতে নানা রকম দুর্ভোগ পোয়াতে হয়েছে। একটা অবৈধ নির্মাণের সঙ্গে জড়ানোতে তার পাসপোর্ট বাজেয়াপ্ত হয়। এরপরে জাল পাসপোর্ট নিয়ে দুই ভাই রবার্তো আর রোনালদিনো প্যারাগুয়েতে গেছিলেন একটা চ্যারিটি করতে, সেখানে গিয়ে গ্রেপ্তার হন, কারাগারে দীর্ঘদিন কাটাতে হয়েছে। পরে যখন ব্রাজিলে ফিরে আসেন, দারুণ দারিদ্র্যে ছিলেন, একেবারে সংসার চলে না এরকম একটা অবস্থা। তখন আবার সেই মেসি, তার বড় ভাই বিপদে পড়ছে, মেসি চুপ করে থাকতে পারেন না। মেসি নানাভাবে বিভিন্ন গোপন তৎপরতা চালায়, বিভিন্নভাবে, এমনকি রোনালদিনোরে যে প্যারাগুয়ে থেকে ছাড়ায় আনার জন্য যে জামিনদার থাকা, মানে যে অর্থনৈতিক জামিন দেওয়া, সেই অর্থটাও সরবরাহ করছিল মেসি। এছাড়া তার জীবনটাকে আবার দাঁড় করানো, আবার প্রপার ট্র্যাকে আনা, এই সব কিছুতে মেসি বিপুল অর্থ ব্যয় করছে। এটাকে অর্থ ব্যয় হিসাবে সে দেখে নাই, সে স্রেফ তার বড় ভাইয়ের জন্য কাজ করছে। এবং সুখের সংবাদ হচ্ছে যে রোনালদিনো অ্যাটলিস্ট ওই জীবন থেকে বেরোয় আসতে পারছে। এখন রোনালদিনো চ্যারিটির জন্য কাজ করে বেড়ান, ছোটখাটো চ্যারিটি, ও ফুটবলে অংশ নেন, টিভিতে কথা বলেন, মিডিয়ায় কথা বলেন, মাঝে মাঝে মজা করেন। রোনালদিনো অ্যাটলিস্ট জীবনটাকে আবার উপভোগ করতেছেন এবং অন্ধকার জগৎ থেকে বেরোয় আসছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রোনালদিনো সেই হাসিটা নিয়ে অম্লান হয়ে আছেন। এখনো মেসির জন্য তিনি হাসেন, নেইমারদের জন্য হাসেন, এখনো তার ওই হাসিতে সারা পৃথিবী মুগ্ধ হয়। আমরা রোনালদিনোর এইসব অন্ধকার অধ্যায় মনে রাখতে চাই না, আমরা মনে রাখতে চাই ওই 4টা বছর, আর আমরা মনে রাখতে চাই ওই অপার্থিব ওই হাসিটা, যেটা শুধুমাত্র স্বর্গ থেকে আসা কোনো মানুষের পক্ষে করা যায়। রোনালদিনোর এই হাসিটা সারা জীবন অম্লান থাক রোনালদিনো ভক্তদের জন্য এবং সারা পৃথিবীর ফুটবল ভক্তদের জন্য। শুভকামনা রইল, ভালো থাকবেন।